অনেকে বলে এটা নাকি ভূতের বাড়ি। বাড়িটার একটা বদনাম আছে, তাই বা কে জানে। একটা বলো হরি হরি বল, বলো হরি হরি বল চিৎকার শোনা গেল। এই বৃষ্টিতে কার ঘরে যে কি সর্বনাশ হয়ে গেল তা আমি ঠিক জানি না। রাত তখন 2টো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এই শব্দটায় কাঁটা দিয়ে উঠল সারা শরীর। আজ আমি আছি তোমাদের সঙ্গে অর্ণব, আর তোমরা শুনছো বিটি রেডিও স্টেশন 0.0। এখানে বিভিন্ন রকম ভূতের গল্প এবং সত্য ঘটনা শোনানো হয়। আজকের গল্প হলো ভূতের ভয়ঙ্কর বাড়ি। চলো দেরি না করে শুরু করা যাক। আমি বা আমরা মানে আমাদের 51টি পরিবারে আমরা 7 ভাই, ভাইপো, ভাইঝিরা আর 2-3টি ভাগ্নে মিলেমিশে সবাই থাকতাম। হই হুল্লোড়, পড়াশুনো, গল্পগুজব, খেলাধুলো সব কিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি, ক্রমে বৃষ্টিটা ঝাঁকিয়ে এলো। সার্পেন্টাইলিনের এখনকার চেহারার সঙ্গে 60 বছর আগের চেহারার খুব একটা ফারাক নেই। সার্পেন্ট মানে সাপের মতো এঁকে ভেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখ বেঁকে গিয়েছে, 10 নম্বর বাড়িটার পর 23 নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে তার হদিস এ পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া আর কেউ দিতে পারবে না। তার ওপর এদিকের নেবুতলা শশীভূষণ দে স্ট্রিটের চেহারা মানে আম জাম কাঁঠাল আর সুপুরি নারকেল মিলে এক জঙ্গলের চেহারা। চোর ডাকাতের ভয় যত না, সাপ খোপ পোকামাকড়ের ভয়ে এই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যার আগে থেকেই কেমন যেন ভয় ভয় চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকতো। তার মধ্যে ভর সন্ধ্যায় অমন এক বৃষ্টি। কিন্তু মুষলধারে এই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্পগুজব শেষ হয়নি। দুমদুম শব্দে সদর দরজায় জোরে ধাক্কা, দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত 8টা বাজল। স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম। আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয়। আমরা কেউ নড়লাম না। নদা আমাদের মধ্যে বেশ মোটাসোটা জোয়ান জোয়ান চেহারা, তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন। আমাদের মধ্যে যারা দাদা কাকা বড় সবাই যে যার ঘরে বিশ্রাম করছিলেন, তারা তখনও জানে না এই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন। এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক। গায়ে ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই, কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা এমন অঝোর ধরায় বৃষ্টির মধ্যেও তখনও নেমেনি। এটা কেমন করেই বা এটা সম্ভব? পায়ের জুতো টুতো ভিজে ঝপঝপ, মাথায় একটা সাবেকি ধরনের ফিল্ড ক্যাপ। ভদ্রলোক বললেন, তোমার কাকা টাকাকে বলো নিরঞ্জন বাবু এখানে এসেছেন। ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তার কথায় ভালো বোঝা গেল। আমাদের বাবা যে মারা গেছেন বা নেই এটা না জানলে নিরঞ্জনবাবু কাকার কথাই বা বলবেন কেন? ভদ্রলোক মানে নিরঞ্জনবাবু বাইরে দাঁড়িয়ে রইলেন। নদা গিয়ে বড় কাকাকে খবর দিল। বড় কাকা বেশ ভারী কি মানুষ, কর্তা কর্তা ভাব, রাসবিহারী চেহারা, খুব কম কথা বলেন, কিন্তু কথাগুলোই সবই দরকারি। তবে নিরঞ্জনবাবু নামটা শুনেই সেই বড় কাকা কিন্তু ব্যস্ত সমস্ত হয়েই দোতলা থেকে নিচে জলদি নেমে এলেন। কি ব্যাপার? আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি। একেবারে সবাই চুপচাপ। বড় কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জনবাবুর হাত ধরলেন, বললেন, আরে নিরঞ্জন, তুমি যে একেবারে ভিজে গেছো, এসো এসো ভেতরে এসো তো। বড় কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন। কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জনবাবু। ভিজে জামা প্যান্ট খুলছেন, ওয়াটারপ্রুফটা জুতো জড়া একসঙ্গেও খুলে ফেললেন।
আমাদের বাড়ির কারো পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়ে যান। এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড়গড় করে বলে গেলেন, তোমরা সবাই আমাকে এরকম দেখে বিশেষ করে বৃষ্টির রাতে হতভম্ব হয়ে গেছো, তাই না? হতভম্ব হবারই কথা, নইলে কোথায় ডেনমার্ক 7 সমুদ্র 13 নদীর পার, আর কোথায় এই কলকাতার একটা ইঁদিগলি সার্পেন্টাইন লেন। আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন শেষদা। আসলে শেষদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু, ভীষণ ভূতের ভয়। ব্যাপারটার মধ্যেই শেষদা ইতিমধ্যে একটা ভূত ভূত গন্ধ পেয়েছে। কাকিমার বড় বউদের গা ঘেঁষে কথাগুলো সে বলল। শেষদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখ চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জনদা। বললেন, হঠাৎ আসতে আমি বড় বাধ্য হলাম। মধ্য কলকাতার একটা বাড়ি কেনার ইচ্ছে ছিল আমার বরাবরই, তা তোমরা সবাই জানো। কারণ মধ্য কলকাতাকেই আমরা আসল কলকাতা বলে জানি। আমার এক দেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল। মধ্য কলকাতা সাঁকড়েটোলার নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি অবস্থায় পড়ে আছে। অনেকগুলো ঘর, কল, বাথরুম, রান্নাঘর, বারান্দা এবং ছাদ, সব মিলে বাড়িটা বড় আমার পছন্দ। আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্র করি, কেনার ব্যবস্থা করি, ভালো হয়। তা আমি ভাবলাম, চট করে তোমাদের কথা আমার মনে পড়ে গেল। ভাবলাম তোমাদের কাছে থাকবো, ভালোই হবে। তাই তড়িঘড়ি করে পরশুর ফ্লাইটেই আমি চলে এলাম। এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম। আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালার ভদ্রলোক। তিনি আমাকে অবাক করে বললেন, হরিহর সমস্ত, আমার ওই বন্ধু ভদ্রলোক নাকি 27 জুন ট্রামে কাটা পড়ে মারা যান। আমি বিস্মিত হলাম। হরিবাবুর লেখা চিঠিতে তারিখটা দেয়া ছিল 3 জুলাই। বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর 6 দিন পর চিঠিটা লিখেছিলেন। এটি বা কেমন করে সম্ভব বলো তো? গোঁজা মিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা আমি পাকা করে নিলাম। অ্যাডভান্স হিসেবে 5,000 টাকাও তাকে দিলাম। তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসাই যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়ে দিই। তা আসি করেই এমন সময় রওনা হলাম, তখন মুষলধারে বৃষ্টি। কি বৃষ্টি! ভিজে নিয়ে একেবারে জপজপেই আমি হয়ে গেলাম। ভাগ্যিস পায়জামাটা দিলে। বড় কাকা ও কাকিমারা খাওয়া দাওয়ার কথা বললেন। নীরঞ্জনবাবু রাজি হলেন না, বললেন, গৃহপ্রবেশের দিন তোমাদের সবাই নিয়ে যাব। কি এখন যাই? উঠে পড়লেন নিরঞ্জনবাবু। শেষদা বললেন, আপনার কোট প্যান্টটা এসব কি করবেন? জুলজুলু চোখে ভদ্রলোক শেষদের দিকে চেয়ে বললেন, কি বলতে চাও তুমি? আমার ঠিকানা দিয়ে গেলাম। এতগুলো ছেলে আছো আর সামান্য পোশাকটা কাল দিয়ে আসতে পারবে না? যেন ভীষণ রেগে গিয়েছেন নিরঞ্জনবাবু। মেয়েটার কথাবার্তাগুলোই জলম জলম ভাব। আরও অবাক যেটা, শেষদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না। গটগট করে চলে গেলেন। বলে গেলেন, শীঘ্রই তোমাদের সঙ্গে আমার দেখা হবে এই সামনের মঙ্গলবার। ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়া পাঠ সেরে যে যার ঘরে শুয়ে পড়লাম। ঠিক রাত 10টা বেজে গেছে। আমার চোখে ঘুম তখনও এলো না। নানান কথা আমি ভাবতে লাগলাম। সাঁকড়েটোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে। সেখানে আজ রাতটা কাটাবেন নিরঞ্জনবাবু। বাড়িটার কেমন যেন একটা বদনাম আছে। অনেকে বলে এটা নাকি ভূতের বাড়ি। 2 প্রহরে কি করে কিনেছেন তা আমি জানিনি। কেমন বা আছে তাও আমি জানিনি। নিশিরাতে 2 প্রহরে কি করছেন তিনি কে জানে। কেমন আছে তাই বা কে জানে। একটা বলো রে হরিবল, বলো রে হরিবল চিৎকার শোনা গেল। এই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল তা আমি ঠিক জানি না। রাত তখন 2টো। বলো রে হরিবল,
শব্দটায় গায়ে আমার কাঁটা দিয়ে উঠল। কে জানে এরপর কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর অনেক বেলায় ঘুমটা আমার ভেঙে গেল। উঠে শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে। কি হলো? শোনা গেল ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিল নিরঞ্জনবাবু। শেষদা দরজা খুলে দিয়েছিলেন। শেষদা বলছেন, ঘুম আসছিল না ভালো, হঠাৎ সদর দরজায় কড়াটা নড়ে উঠল। মনে হলো কেউ বুঝি এসেছে। ভয় ভয় করছিল, তবু কে যেন আমার পা দুটোকে টেনে নিয়ে গেল সদর দরজায়। দরজাটা আমি খুলে দিলাম। আমি চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক নিরঞ্জনবাবু। বড় কাকিমা বললেন, তা আমাদের কাউকে ডাকলি না কেন রে? নদার পালোয়ান পালোয়ান চেহারা। প্রায় উত্তেজিত হয়ে সবাই বললেন, তার এত ভয়, তার ওপর সব ওস্তাদি শেষ তার। সব কিছু থামিয়ে দিয়ে বড় কাকা বললেন, তারপর কি করলি তুই? শেষদা বললেন, আমাকে বললেন আমি ভেতরে যাব, ওদের পাঞ্জাবি পাজামা রেখেই আমার কোট প্যান্টটা পরেই আমি যাব। আমি সকালের প্লেনেই ডেনমার্ক চলে যাচ্ছি। মা আগে ভাগেই যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটা সেখানে এসে সেগুলি পরলেন। রেখে গেলেন পাজামা পাঞ্জাবি। আমার দিকে জানি না কেন যেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে সে বেরিয়ে গেলেন। আমি আবার তিনি বেরিয়ে যেতে দরজাটা দিয়ে দিলাম। আমরা সবাই অবাক। ছোট কাকিমা বললেন, কি কাণ্ড বলো দিনি, এত সব ঘটলেও আমরা কেউ জানলাম না। বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ, আরও গম্ভীর হলেন। কি বুঝলেন কি ভাবলেন বললেন নদাকে, তুই আমার সঙ্গে আয় তো। নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা। ঘণ্টাখানেক সময় গেল না, ফিরে এলেন দুজনে। হাঁপাচ্ছিলেন বড় কাকা। বললেন সবাইকে, নিরঞ্জনবাবু ভোর ভোর সময় এখানে আসতে পারেন না। শেষ তাকে দেখিয়ে বললেন, ও যা বলল কি করে বলল বুঝতে পারছি না, কারণ রাত 1টার সময় নিরঞ্জনবাবু মারা গেছেন। তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে। সাকাটোরার বাড়িওয়ালা বললেন, নিরঞ্জনবাবু যে করে ঘুমোচ্ছিলেন, রাত 1টা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার লোকেরা ছুটে গেছিল সেই ঘরে। ছোট কাকা প্রশ্ন করলেন, আচ্ছা তার পরনে তখন কি পোশাক ছিল, শুনলে কিছু? বড় কাকা বললেন, হ্যাঁ আমরা তো দেখেই এলাম, আমাদের দেওয়া সেই পাঞ্জাবি আর পাজামা। আর আশ্চর্য, সেই তার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না। নিরঞ্জনবাবু ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্টটা ফেরত নিয়ে যাননি। আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসার শ্রদ্ধার শেষদার নিরঞ্জনবাবুর অদ্ভুত মৃত্যুর 3 দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন। সেদিন ছিল মঙ্গলবার। নিরঞ্জনবাবু বলেছিলেন শেষদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার। গল্পের শেষে একটু উপসংহারটা বলে যাই। এই ঘটনার আলোচনায় যারা মৃত্যু রহস্য নিয়ে অভিজ্ঞ তারা বলেছিলেন, আসন্ন মৃত্যু সম্বন্ধে কেউ কেউ আগাম জানতে পারেন। নিরঞ্জনবাবু নামের ভদ্রলোক সত্যি ডেনমার্ক থেকে সাঁকড়িটোলার বাড়ি কিনতে এখানে এসেছিলেন। সত্যি তিনি এক রাতে বৃষ্টি ঝরা দুর্যোগ মাথায় নিয়ে সার্পেন্টাইন লেনের আমাদের বাড়িতে এসে তার পোশাক ছেড়ে আমাদের দেওয়া পাজামা পাঞ্জাবি পরে সেখানে গিয়েছিলেন। তার অদ্ভুত মন জানতে পেরেছিল ওই ভুতুরে বাড়িতেই তার মৃত্যু হবে এবং আমাদের শেষদাকেও অ্যাক্সিডেন্টেই মঙ্গলবার দিন মরতে হবে। শুধু এটাই জানা যায়নি এত লোক থাকতে শেষদাকেই কেন যে নিরঞ্জনবাবুর পছন্দ হয়েছিল। এই ছিল আজকের দিনের ছোট্ট একটা গল্প। গল্প শুনতে তোমরা কারা কারা ভালোবাসো ছোট্ট একটু কমেন্ট করে জানিও। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের সঙ্গে থেকো এবং আমরা প্রতিদিন রাত ঠিক 9টার সময় বিভিন্ন রকম ভূতের গল্প নিয়ে এখানে এসে হাজির হই। আবার দেখা হচ্ছে কাল রাত্রি 9টার সময়। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো আবার দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়।